নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে তোমাদের সকলকে আমার চ্যানেল ফিল্মসারে স্বাগত জানাই। আজ আমি অন্তর্মহল সিরিজটিকে এক্সপ্লেন করে শোনাবো। ভিডিওটিকে শেষ অবধি দেখো, আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে পরিণীতা সিরিজটিরও এক্সপ্লেনেশন রয়েছে। যদি তোমাদের দেখতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আই বাটনটি ক্লিক করে নিও, সেখানে আমার এক্সপ্লেনেশনের লিংক দেওয়া আছে। রীতি আর ইন্দ্রর 5 বছরের বিবাহিত জীবন। বিয়ের বয়স 5 বছর হয়ে গেলেও ওদের মধ্যে ভালোবাসা আর এক্সাইটমেন্টটা এখনো অটুট। এখনো রীতিকে দেখে ইন্দ্র মুগ্ধ হয়ে যায়। সবকিছু ভালোর মধ্যেও ওদের জীবনে একটাই সমস্যা, অনেক চেষ্টা করেও ওদের জীবনে কোনো সন্তান আসেনি। ইন্দ্র একজন সাধারণ অফিস কর্মচারী হলেও রীতি কর্পোরেট ওয়ার্ল্ডের খুব নামকরা একটা পোস্টে রয়েছে। কিন্তু এটা নিয়ে ইন্দ্র বা তার বাড়ির লোকেদের কোনোই সমস্যা নেই। শাশুড়ি মা আরতি দেবী এবং ননদ অঙ্কিতা ভীষণই ভালো, সবাই রীতিকে মাথায় করে রাখে। আজ রীতির জন্মদিন উপলক্ষে রীতির অফিসে সবাই খুব মজা করলো। সেই সময় রীতির পুরনো বন্ধু অভিও সেখানে এলো ওকে বার্থডে উইশ করার জন্য। এদিকে ইন্দ্র ওর অফিস কলিগ প্রিয়ার সাথে দেখা করে বলল যে ও রীতির জন্মদিনের জন্য একটা গিফট কিনতে চায়। প্রিয়া যদি ওর সাথে যায় তাহলে খুব ভালো হয়, কারণ গিফট চয়েসের ব্যাপারে ইন্দ্র খুবই খারাপ। ওদের কথোপকথনে আমরা বুঝতে পারি যে প্রিয়া ইন্দ্রর প্রাক্তন। রীতির জন্য গিফট কিনতে ইন্দ্র প্রিয়ারই সাহায্য নিচ্ছে। রীতির জন্মদিন উপলক্ষে বাড়িতেও একটা অনুষ্ঠান করা হয়েছে, যেখানে রীতির বাবা মা, রীতির আত্মীয় স্বজন, রীতির অফিসের বন্ধু বান্ধব সবাই উপস্থিত। অনেক আনন্দের মাঝেই হঠাৎ করে ইন্দ্রর পিসি বাচ্চা হওয়া নিয়ে রীতিকে কথা শোনাতে আরম্ভ করলো। ইন্দ্রর মা আর দিদি ব্যাপারটা হালকা করার চেষ্টা করলেও পিসির হুল ফোটানো কথাগুলোই মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে যায়। রীতি সবকিছু মুখ বুঝে সহ্য করার মেয়ে নয়, তাই সে সোজা উপরে চলে আসে। ইন্দ্র আর আরতি দেবী রীতিকে বোঝায় যে সবার কথায় কান দিতে নেই। সেদিন রাত্রেই ইন্দ্র রীতিকে তার গিফটটা দেয়। এর কিছুদিন পরই 2 মাস পিরিয়ড মিস করার কারণে রীতির মনে হয় যে সে কনসিভ করেছে। কিন্তু তবুও অফিসের একটা জরুরি কাজে রীতিকে দিল্লি যেতে হয়। সঙ্গে রীতির অফিস কলিগ সায়নীও ছিল। ফেরার দিন হোটেল রুমেই সুটকেসে পা লেগে পড়ে গিয়ে রীতির অনেকটা ব্লিডিং হয়। স্বাভাবিকভাবেই ওরা খুব ভয় পেয়ে গিয়ে হসপিটালে আসে। সেখানে ডক্টর রীতিকে চেক আপ করে বলেন যে ও প্রেগনেন্ট ছিল না, তাই মিসক্যারেজ হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। ডক্টর বলেন যে পিরিয়ড মিস করার আরো অনেক কারণ থাকতে পারে, আর পরে গিয়ে ব্লিডিং হওয়া মানেই মিসক্যারেজ নয়। রীতিকে এই অবস্থায় বাড়ি ফিরতে দেখে আরতি দেবী আর ইন্দ্র প্রচন্ড ভয় পেয়ে যায়। রীতি ওদেরকে ঘটনাটা খুলে বলে যে ডক্টর বলেছেন ও প্রেগনেন্ট ছিল না, কিন্তু বাড়ির সবাই ওর কথাটা একেবারেই বিশ্বাস করতে পারে না। ইন্দ্র বারবার রীতিকে আবার একটা ভালো ডাক্তার দেখানোর জন্য জোর করে। রীতি বলে যে দিল্লিতে এবং কলকাতায় ফিরেও সে ডাক্তার দেখিয়েছে, সবাই একই কথা বলেছে যে রীতি প্রেগনেন্ট ছিল না, আর ওর মা হতে কোনো সমস্যাও নেই। ডক্টর বারবার বলেছেন ওদের দুজনকেই কিছু টেস্ট করতে হবে। রীতি তো 2 বার টেস্ট করিয়েছে, প্রয়োজন পড়লে আরো করাবে, কিন্তু ইন্দ্রর একবার টেস্ট করা প্রয়োজন। তখন ইন্দ্র বলল যে সে জানে সম্পূর্ণ সুস্থ সে, তাহলে কেন সে টেস্ট করাবে? তাছাড়া এই অবস্থায় অফিসের কাজে দিল্লি গিয়ে পড়ে গিয়ে ব্লাড লস করেছে রীতি, ইন্দ্র নয়। তাই ডাক্তারটা রীতিরই দেখানো উচিত। হঠাৎ ইন্দ্রর এই রাফ ব্যবহার দেখে রীতি খুবই অবাক হয়ে যায়। ইন্দ্র নিজেকে একটু সামলে নিয়ে আবারও রীতিকে বলল যে এই প্রেগনেন্ট অবস্থায় তুই যদি বাইরে না যেতিস তাহলে এই মিসক্যারেজটা হতো না। রীতি আবারও ইন্দ্রকে বলল যে সে প্রেগনেন্ট ছিল না, কিন্তু ইন্দ্র সেই কথাটাই কোনোভাবেই বিশ্বাস করতে চাইছে না। রীতি মন খারাপ করে বসে আছে দেখে আরতি দেবী এসে জিজ্ঞেস করলেন
যে কি হয়েছে। তখন রীতি বলল যে কি হয়েছে সবটাই তো তার জানা। ইন্দ্রকে বারবার বলা সত্ত্বেও সে টেস্ট করতে রাজি হচ্ছে না। আরতি দেবী বললেন যে ইন্দ্র হঠাৎ টেস্ট করতে যাবে কেন? ছেলেদের অনেক সময় এই ব্যাপারটাই আঁতে ঘা লাগে। উনিও রীতিকেই জোর করলেন আবার টেস্ট করানোর জন্য। সবার বারবার রিকোয়েস্টে রীতি রাজি হয় আবার টেস্ট করানোর জন্য। রীতি আবার একজন অন্য ডক্টরের কাছে যায়। তিনিও বলেন যে রীতির প্রেগন্যান্সি বা মিসক্যারেজ কোনোটাই হয়নি, মা হতে রীতির কোনো অসুবিধাই নেই। ডক্টর রীতিকে বলেন যে ইন্দ্ররও কিছু টেস্ট করানো প্রয়োজন। হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনের উপরই ডিপেন্ড করছে একটা পজিটিভ প্রেগন্যান্সি। অথচ এখনকার দিনে এসেও প্রেগনেন্ট না হলে একটা মেয়েকেই দায়ী করা হয়। রীতি বাড়িতে এসে কথাগুলো বলতেই ইন্দ্র খুবই রাগারাগি করল। কিছুতেই ইন্দ্র কোনো টেস্ট করাতে রাজি হচ্ছে না। ইন্দ্র বলে যে ও 100% শিওর যে ওর কোনো সমস্যাই নেই। ও যে ডক্টরকে দেখাতে যাবে তারই কোনো দরকার নেই। ইতিমধ্যে রীতিকে খাবার দিতে এলে রীতি তার রিপোর্টটি আরতি দেবীকে দেখিয়ে বলল যে এখনো অবধি যতবার টেস্ট করিয়েছি সব রিপোর্ট এখানে রয়েছে, দরকার পড়লে আরো 10 বার টেস্ট করাতে পারি, রিপোর্ট কিন্তু একই আসবে। রীতি পারবে মা হতে। রীতি বলল প্রবলেমটা কিন্তু ইন্দ্রর হলেও হতে পারে। ইন্দ্র সামান্য একটা টেস্ট করে জানারও চেষ্টা করছে না যে ওর কোনো সমস্যা আছে কিনা। পরদিন সকালে উঠে ইন্দ্র দেখে রীতি মুখ ভাগ করে সোফায় বসে আছে। ইন্দ্র রীতিকে বলল, ডক্টর যখন বলেছে তুই ঠিক আছিস তখন তুই নিশ্চয়ই ঠিক আছিস, তোর কোনো সমস্যা নেই, আর আমারও কোনো সমস্যা নেই, তাহলে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। এসব নিয়ে আবার ওদের মধ্যে কথা কাটাকাটি হয়। রীতি বাড়ি ছেড়ে তার বাবা মার কাছে চলে যায়। আরতি দেবী তার মেয়ের সাথে দেখা করে পুরো ব্যাপারটাই জানালেন। অঙ্কিতা বলে যে ও রীতির সব রিপোর্ট দেখেছে, রীতির সত্যি কোনো প্রবলেম নেই, আর রীতির যখন কোনো সমস্যা নেই তখন অবশ্যই এবার দাদাকে ডাক্তার দেখানো উচিত। কিন্তু আরতি দেবী কিছুতেই মানতে পারেন না যে তার ছেলের কোনো সমস্যা থাকতে পারে। মনটাকে এসব থেকে সরানোর জন্য রীতি ওর বাবা মাকে নিয়ে বাইরে ডিনার করতে যায়। ওদিকে ইন্দ্রও নিজের মন খারাপ কাটাতে প্রিয়ার সাথে রেস্টুরেন্টে যায়। রাতের খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় রীতির মা ইন্দ্রকে প্রিয়ার সাথে দেখে ফেলে, কিন্তু এই কথাটা সেদিন তিনি রীতিকে বলেন না। পরের দিন সন্ধ্যাবেলা রীতি অফিস থেকে ফেরার পর তিনি প্রিয়া আর ইন্দ্রর ব্যাপারটা রীতিকে জানালেন। তবে রীতি এই ব্যাপারটাই খুব একটা পাত্তা দিল না। তার মনে হয় যে একটা ছেলের একটা মেয়ে বন্ধু থাকতেই পারে। রীতি তার বাবা মায়ের কাছে আছে জেনে অভি তার সাথে দেখা করতে আসে। ওরা দুজন গল্প করছিল, ঠিক তখনই রীতির মনে পড়ে যায় যে তার শাশুড়ি মায়ের নতুন ওষুধগুলো ওর কাছেই রয়ে গেছে। সেগুলো দিতেই রীতি ও বাড়ি যায় আর ওকে ড্রপ করে দেয় অভি। রীতি ওর শ্বশুর বাড়িতে ঢুকে শুনতে পায় যে ওর শাশুড়ি মা ফোনে ওই পিসির সাথে কথা বলছেন। তিনি রীতি আর ইন্দ্রকে নিয়েই আলোচনা করছেন। ওনার কথাগুলো শুনে রীতির বুঝতে পারে যে আরতি দেবীর মনে হয় যে তার ছেলের কোনো সমস্যাই থাকতে পারে না। সমস্যাটা নিশ্চয়ই রীতির। হয় ও নিজের ব্যস্ত জীবনের জন্য বাচ্চা চাইছে না, অথবা নিশ্চয়ই ওর কোনো শারীরিক সমস্যা আছে। ষষ্ঠী পুজো করানো হলে হয়তো সব দোষ কেটে যাবে। ওনার বলা কথাগুলো শুনে রীতির চেনা মানুষগুলোকে খুবই অচেনা লাগে। সে তার শাশুড়ি মাকে এসে বলে যে এতদিন তো আমার কাজ, ব্যস্ততা, জীবনযাপন সবই তোমাদের কাছে খুব ভালো ছিল, আর আজকে তোমার ছেলেকে শুধুমাত্র একটা টেস্ট করতে বলেছি বলেই আমার সব ভালোগুলো নিমেষে খারাপ হয়ে গেল। আমার রিপোর্ট একবার ভুল হতে পারে, বারবার নয়। ষষ্ঠী পুজো করাতে হলে ওদের দুজনের নামেই যেন করানো হয়। দোষটা কাটাতে হলে ইন্দ্রর দোষও যেন কাটানো হয়, শুধুমাত্র রীতির নয়। এবার রীতি উপরে গিয়ে নিজের রুমে যায়। সেখান থেকে দেখতে পায় যে ইন্দ্র মাতাল হয়ে বাড়ি ফিরছে, ওর সাথে পৃথাও রয়েছে। পরের দিন রীতি অফিস কলিগ সায়নী বলে যে আগের দিন ও ইন্দ্র আর পৃথাকে একসাথেই দেখেছে। রীতি বলে যে সে বুঝতে পারছে না
যে ও ইন্দ্র আর ওর বাড়ির লোকদের ব্যবহারগুলো কতদিন সহ্য করতে পারবে। সেদিন ইন্দ্র রীতির অফিসের সামনে এসে রীতির মান ভাঙানোর চেষ্টা করে, কিন্তু নিজে কিছুতেই মানতে চায় না যে ওরও কিছু সমস্যা থাকতে পারে। আবারও কিছু কথা কাটাকাটি হবার পর রেগে গিয়ে রীতি গাড়ি থেকে নেমে চলে যায়। ঠিক তখনই প্রিয়া ইন্দ্রকে মেসেজ করে, দেখা করতে বলে। প্রিয়ার সাথে দেখা করে ইন্দ্র শুধু রীতির ব্যাপারেই কথা বলছে দেখে প্রিয়া রেগে গিয়ে ওখান থেকে চলে যায়। পরদিন অফিসে সায়নী রীতিকে বলে যে তার এক বন্ধু ইন্দ্র আর প্রিয়াকে একটা বারে একসাথে দেখেছে, আর ওদেরকে দেখে একেবারেই শুধু বন্ধু বলে মনে হয়নি। সায়নী রীতিকে বলে যে ওর একবার ইন্দ্রর সাথে কথা বলা উচিত। রীতি বলে এই পরিস্থিতি থেকে নিজেকে লুকোনোর জন্য ইন্দ্র যদি প্রিয়াকে নিজের ওয়ে আউট ভাবে তাহলে তার কিছুই করার নেই। সেদিন রাত্রে ইন্দ্র ড্রিঙ্ক করে বাড়িতে আসে রীতির। রীতিকে বোঝানোর চেষ্টা করে। প্রথমে ভালোভাবে কথা বললেও কিছুক্ষণ পরে আবার আলোচনা একই জায়গায় চলে আসে। ইন্দ্র রীতির কাছাকাছি আসতে গেলে রীতি বাধা দেয়, কারণ সেই সময় ইন্দ্র স্বাভাবিক অবস্থায় ছিল না। ইন্দ্র ওয়াশরুমে গেলে রীতি ইন্দ্রর ফোনে প্রিয়ার মেসেজগুলো দেখতে পায় এবং ইন্দ্র আর প্রিয়ার ব্যাপারে বাইরের লোকেরা যা যা কথা বলেছে সেগুলো যে মিথ্যা নয় সেটাও বুঝতে পারে। ইন্দ্র ঘরে এসে ওর ফোন দেখে বুঝতে পারে যে রীতি ওর ফোনটা দেখে নিয়েছে। রীতি আর কোনো কথা না বাড়িয়েই ইন্দ্রকে বাড়ি চলে যেতে বলে। প্রচন্ড মানসিক চাপে ইন্দ্র টেস্ট করানোর জন্য ক্লিনিকে যায়। রিসেপশনের মেয়েটিকে তার টেস্টের কথা বলতে গিয়ে ইন্দ্রর মনে হয় যে সে ভরা মাঠে তার পৌরসত্ব হারাচ্ছে। ইন্দ্র ওখানে থাকতে না পেরে বাইরে চলে আসে। টেস্ট করাতে গিয়েও সে করাতে পারে না। অঙ্কিতা আর তার হাজবেন্ড নীলাঞ্জনও ইন্দ্রকে একবার টেস্ট করাতে বলল। বাড়িতে আসার পর ইন্দ্রর মাও ইন্দ্রকে বললেন যে রীতি যখন এতবার করে বলছে তখন একটা টেস্ট ইন্দ্রর করিয়ে নেওয়া উচিত। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হলে একজনকে না একজনকে তো মাথা ঝোঁকাতেই হয়, আর এক্ষেত্রে রীতি যখন তার সিদ্ধান্তে অটল তখন ইন্দ্রই না হয় একটু মাথা ঝোঁকালো। আরতি দেবী ভয় পান যে এভাবে চললে ছেলে আর বৌমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। রীতি সায়নীকে বলল যে ও ভাবতেই পারছে না যে ইন্দ্র এতটাই উইক যে রীতির কাছ থেকে পালাতে ওকে প্রিয়ার কাছে শেল্টার নিতে হচ্ছে। ওরা কথা বলছিল, ঠিক তখনই আরতি দেবী ফোন করে বললেন যে তার হঠাৎ শরীরটা খুবই খারাপ করছে। ফোনটা পেয়েই রীতি তাড়াতাড়ি ডক্টর নিয়ে ও বাড়িতে চলে যায়। ওষুধ খাবার পর আরতি দেবী একটু সুস্থ হন। উনি বলেন যে রীতি আর ইন্দ্রর ঝামেলার মাঝখান থেকে উনি বড্ড একা হয়ে যাচ্ছেন। উনি প্রচন্ড মানসিকভাবে ভেঙে পড়েছেন। আরতি দেবীর কাছ থেকে রীতি জানতে পারে যে আজ রাতে ইন্দ্র বাড়ি ফিরবে না, কোনো এক বন্ধুর বাড়িতে থাকবে। রীতির বুঝতে অসুবিধা হয় না যে বন্ধুটি কে। উপরে নিজের ঘরে গিয়ে রীতি আলমারিতে ইন্দ্রর টেস্ট রিপোর্টটা দেখতে পায়, যেখানে খুবই পরিষ্কার করে লেখা রয়েছে যে ইন্দ্রর পক্ষে বাবা হওয়া সম্ভব নয়। রীতি ভাবতেই পারে না যে ইন্দ্র টেস্টটা করানো সত্ত্বেও যেহেতু সেটা ওর ফেভারে যায়নি তাই ও কাউকে জানায়নি এই টেস্টের কথা, এমনকি রীতিকেও না। টেস্ট রিপোর্টগুলোর ওপর ওদের বিয়ের কার্ডটা চাপা দিয়ে রীতি ইন্দ্রর বাড়ি থেকে বেরিয়ে যায়। রীতির কাছে সবকিছু গুলিয়ে যাচ্ছে। ইন্দ্র বাবা হতে পারছে না, এটার থেকেও রীতিকে বেশি ধাক্কা দিল যে ইন্দ্র রীতির কাছে এত কিছু লুকিয়ে গিয়েছে। সেই মুহূর্তে রীতি ইমোশনাল সাপোর্টের জন্য ফোন করে অভিকে ডাকলো। ওদিকে আমরা দেখি যে ইন্দ্র সত্যি সেদিন প্রিয়ার বাড়িতে যায়। রীতি অভিকে বলল যে সে বারবার তাকে প্রয়োজনে ব্যবহার করে। অভি জানে যে সে রীতি থেকে কিছুই পাবে না, তবুও সব ভালো খারাপ সব সময় সে রীতির পাশে থেকেছে। আসলে অভি প্রথম থেকেই রীতিকে ভালোবেসেছে। অভি সেদিন অনেক দিনের জমে থাকা নিজের রাগগুলো প্রকাশ করে ফেলে। অভি বলে যে এই একতরফা প্রেমগুলো ভীষণই অসহায়। একতরফা প্রেমে সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়, শুনতে হয়, কিন্তু কিছুই বলা যায় না। ওরা দুজনে সেদিন দুজনের অনেক কথা শেয়ার করে।
এভাবে রাস্তাতেই রাত ভোর হয়ে যায়। ইন্দ্র প্রিয়ার বাড়িতে রাত কাটাতে পারে সন্দেহ করে রীতি সকালবেলা প্রিয়ার বাড়ির সামনে গিয়ে দেখে যে সত্যিই ইন্দ্র প্রিয়ার বাড়ি থেকেই বেরোচ্ছে। একসাথে এতগুলো ঘটনা রীতিকে একদম ভেঙে দেয়। নিজের সাথে একা সময় কাটাবে বলে রীতি কাউকে কিছু না জানিয়ে চলে যায় সেই সমুদ্রের পাড়ে যেখানে ইন্দ্র আর রীতি মাঝে মাঝেই আসতো। রীতির স্বপ্ন ছিল যে সে তার সন্তানকে নিয়ে এই সি বিচে দৌড়বে। পরের দিন সকালে রীতির হোটেল রুমে দরজায় বেল বেজে ওঠে। দরজা খুলতেই রীতি দেখে যে ইন্দ্র দাঁড়িয়ে রয়েছে। ইন্দ্র বুঝতে পেরেছিল যে কাউকে কিছু না জানিয়ে রীতি শুধু এই জায়গাটাতেই আসতে পারে। ইন্দ্র রীতিকে বলল যে ও কিছুতেই নিজে সাহস করে সবাইকে নিজের অক্ষমতার কথা বলতে পারবে না। এখন তো অনেক আর্টিফিশিয়াল পদ্ধতিতে বাবা মা হওয়া যায়, কেউ জানতেও পারবে না। ইন্দ্র চায় না যে ওর খামতিটা পৃথিবীর সকলের সামনে আসুক। কিন্তু রীতি ইন্দ্রর এই প্রস্তাবে রাজি হয় না, কারণ রীতির মনে হয় যে এভাবে সন্তান এলে রীতির সবসময় মনে হবে এই সন্তানকে ইন্দ্র ভালোবেসে চায়নি। এই সন্তান ইন্দ্রর নয়, অন্য কারণ। ইন্দ্র শুধু নিজের অক্ষমতা ঢাকার জন্য আর নিজের ইগো স্যাটিসফাই করতে এটা করতে চাইছে। এতদিন ধরে সন্তান না হওয়ার জন্য যা যা অপমান, সে সবকিছুই তো রীতিকেই সহ্য করতে হয়েছে। ইন্দ্র নিজের সমস্যার কথা জেনেও কখনোই রীতির অপমানের প্রতিবাদ করেনি, আর এখন নিজের দোষ ঢাকতেই রীতির কাছে এসেছে এই প্রস্তাব নিয়ে। আসলে আমাদের সমাজে এটাই শেখানো হয়েছে যে মেয়েদের সন্তান না হলে মেয়েদেরকেই সেটা দায়ভার গ্রহণ করতে হবে। কিন্তু রীতির পক্ষে তো এটা মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। ইন্দ্র রীতিকে বোঝানোর চেষ্টা করলেও রীতি আর কিছুতেই বুঝতে চায় না। রীতি বলে যে ইন্দ্রকে যে কোনো একটা রাস্তা বেছে নিতে হবে। হয় সে সবার কাছে সব সত্যিটা স্বীকার করে এতদিন ধরে রীতিকে যে বিনা কারণে অপমানগুলো করা হয়েছিল সেগুলো বলে প্রতিবাদ করবে, আর না হয় ওরা আলাদাই থাকবে। রীতি ইন্দ্রকে বলে যদি সে রীতির প্রস্তাবে রাজি হয়ে থাকে তাহলেই যেন তার সাথে সে যোগাযোগ করে। এভাবেই 3 মাস কেটে যায়। রীতি আর ইন্দ্র এখনো আলাদা। সিঙ্গেল মাদার হিসেবে দত্তক নেওয়ার প্রসেসিং করার জন্য একটা অনাথ আশ্রমে যায় রীতি। সেখানে গিয়ে সে জানতে পারে যে অবিবাহিত বা ডিভোর্সি হলে রীতির সিঙ্গেল মাদার হওয়ায় কোনোই সমস্যা ছিল না, কিন্তু যেহেতু সে বিবাহিত তাই দত্তক নিতে গেলে রীতির ওর স্বামীর পারমিশন আর নয়তোবা সাইন লাগবে, এটাই নিয়ম। এক্ষেত্রে রীতির কাছে দুটো অপশন আছে, হয় সে দত্তক নিতে পারবে না, আর না হয় তাকে ইন্দ্রর এগেনস্টে ডিভোর্স ফাইল করতে হবে। এবার কি করবে রীতি? এখানেই শেষ হয়ে যায় অন্তর্মহল সিরিজ 1টি। তো বন্ধুরা, আমার এক্সপ্লেনেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের কোনো এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন পর্যন্ত